দেখো সাইনোভিয়াল অস্থিসন্ধি, আগের ক্লাসে আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন সম্বন্ধে আমরা জেনে নিয়েছিলাম। সাইনোভিয়াল অস্থিসন্ধি মূলত মানে কি বলেছিলাম, যে দুটো অস্থি যেখানে, দুটো বা তিনটে হতে পারে বা একাধিক হতে পারে, অস্থি যেখানে একসঙ্গে থাকে। এবার সাইনোভিয়াল অস্থিসন্ধি এটাকে কেন বলা হয়েছিল, কারণ সাইনোভিয়াল তরল দ্বারা এই অস্থিসন্ধিগুলো ছিল। যে সাইনোভিয়াল তরলটা কি করছিল, এই অস্থিগুলোকে সংঘর্ষের হাত থেকে বা ঘর্ষণের হাত থেকে রক্ষা করেছিল। এবার আমরা এই যে সাইনোভিয়াল অস্থিসন্ধি বা তাকে আমরা সচল অস্থিসন্ধি বলছে, তার প্রকারভেদ সম্বন্ধে জানবো, যে এরা কত প্রকারের হয়। তো সাইনোভিয়াল অস্থিসন্ধিগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। ক ভাগে? দুই ভাগে। এক নম্বর কি, এক নম্বর কবজা। এক নম্বর কবজা অস্থিসন্ধি। কবজা অস্থিসন্ধি একটা, তার ভাগ কবজা অস্থিসন্ধি। তো কবজা অস্থিসন্ধি কি, যাকে আমরা বলি হিঞ্জ জয়েন্ট, তাকে আমরা কি বলিব, হিঞ্জ জয়েন্ট বা কবজা অস্থিসন্ধি। তো এই অস্থিসন্ধিতে একটা উত্তল অংশ থাকে, একটা অস্থির উত্তল অংশ থাকে, আর একটা অস্থির অবতল অংশ থাকে। কি থাকে? একটা অস্থির উত্তল অংশ থাকে, আর একটা অস্থির কি থাকে, অবতল অংশ থাকে। বোঝা গেল? এবং একটা অস্থির উত্তল অংশ অপর একটা অস্থির অবতল অংশের মধ্যে প্রবেশ করে থাকে। বোঝা গেল? তো একটা অস্থির কি থাকে, উত্তল অংশ, আর একটা অস্থির কি থাকে, অবতল অংশ। বোঝা গেল? এতে সুবিধা কি হয়, এতে একটি অস্থি অপর অস্থিকে কেন্দ্র করে 180 ডিগ্রি ঘুরতে পারে। কত ডিগ্রি ঘুরতে পারে? 180 ডিগ্রি ঘুরতে পারে। বোঝা গেল? যেরকম দরজার কবাট, দরজার কবাট কি হয়, পুরো 180 ডিগ্রি, এখান থেকে খুলে এত পর্যন্ত খুলতে পারে। যেমন ধরো তোমার হাতটা এখান থেকে মুড়ে প্রায় 180 ডিগ্রি ঘুরে, কিন্তু বিপরীত দিকে ঘুরতে পারে, বিপরীত দিকে ঘুরতে পারে না, ঘুরে কি হয়ে যাবে, হাতটা ভেঙে যাবে। তাহলে যে কবজা অস্থিসন্ধি এর মূল বৈশিষ্ট্যগুলো কি, এটা 180 ডিগ্রি ঘুরতে পারে, অর্থাৎ এ যে কোনো একদিকে ঘুরতে পারে, বিপরীত দিকে এর কোনো ঘূর্ণন হয় না। বোঝা গেল? এ যে কোনো একদিকে ঘুরতে পারে, বিপরীত দিকে এর কোনো ঘূর্ণন হয় না, 180 ডিগ্রি ঘুরতে পারে। বোঝা গেল? তাহলে কবজা অস্থিসন্ধিতে একটার উত্তল অংশ অপরটার অবতল অংশের মধ্যে প্রবেশ করে থাকে। এতে কি হয়, এতে এই অস্থিসন্ধিতে যে হাড়গুলি থাকে সে একদিকে, যে কোনো একদিকে 180 ডিগ্রি ঘুরতে পারে। স্যার উদাহরণ আমাদের কোথায় কোথায় এরকম কবজা অস্থিসন্ধি দেখা যায় বা হিঞ্জ জয়েন্ট দেখা যায়? প্রথম আমাদের কনুইতে, এই যে কনুই বা এলবো, এই কনুইতে দেখা যায়। আর কোথায় দেখা যায়? হাঁটু, পায়ের হাঁটু এবং গোড়ালি। বোঝা গেল? কনুই, হাঁটু এবং গোড়ালিতে কি দেখা যায়, কবজা অস্থিসন্ধি। প্রথম কি বলা হলো স্যার, হাতের কনুইতে। এবার এই কনুইতে কোন কোন ধরনের হাড় থাকে যাদের দিয়ে এই অস্থিসন্ধিটা গঠিত হয়? কি অস্থিসন্ধি গঠিত হয়? কবজা অস্থিসন্ধি। তার মানে অনেকগুলো হাড় থাকে, দুই বা দুইয়ের বেশি। তাহলে কনুইতে কোন কোন হাড় থাকে? প্রথম দেখো, এইটা তো আমার কনুই, তো এইখানে একটা হাড় আছে, এর নাম কি? এর নাম হিউমেরাস। এর নাম হিউমেরাস, যেটা কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত। তো এই হাড়টা হয়ে গেল হিউমেরাস। আর এখানে থাকে পরপর দুটো হাড়, এখানে কি থাকে, পরপর দুটো হাড়, সেগুলোর নাম কি? রেডিয়াস এবং আলনা। সেগুলোর নাম কি? রেডিয়াস এবং আলনা। তাহলে হিউমেরাস, রেডিয়াস এবং আলনা, এই তিনটি অস্থি মিলে কনুইয়ে কবজা অস্থিসন্ধি গঠন করে। তাহলে এখানে কি আছে স্যার? কবজা অস্থিসন্ধি মানে কনুইতে কোন কোন হাড় আছে স্যার? হিউমেরাস, রেডিয়াস, আলনা। হিউমেরাস, রেডিয়াস, আলনা, এই তিনটা হাড় নিয়ে কি করে স্যার? কনুইতে কবজা অস্থিসন্ধি গঠন করে। আর একটা কোথায় আছে স্যার? হাঁটুতে আছে। আর একটা কোথায় আছে? হাঁটুতে। তাহলে হাঁটুতে কি কি হাড় আছে? তাহলে একটা কোমর পর্যন্ত হাঁটু, কোমর থেকে হাঁটু পর্যন্ত একটা হাড় আছে, তার নাম কি স্যার? তার নাম ফিমার। এটা
মানবদেহের দীর্ঘতম হাড়, সব থেকে বড় হাড় হচ্ছে ফিমার। কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি আছে, তাহলে উপরটা হয়ে গেল ফিমার। আর হাঁটুর নিচে দুটো হাড় থাকবে, এই তিনটে হাড় মিলে কি গঠন করবে? হাঁটু গঠন করবে। হাঁটু হচ্ছে অর্থাৎ কবজা অস্থিসন্ধি গঠন করবে। আর নিচে দুটো কি কি? একটা আছে টিবিয়া, টিবিয়া, আর হচ্ছে ফিবুলা। টিবিয়া আর হচ্ছে ফিবুলা। তাহলে ফিমার, টিবিয়া এবং ফিবুলা এই তিনটি হাড় মিলে হাঁটুতে কবজা অস্থিসন্ধি গঠন করে। আর হিউমেরাস, রেডিয়াস, আলনা এই তিনটে হাড় মিলে কনুইতে কবজা অস্থিসন্ধি হচ্ছে তৈরি করে। বুঝা গেল? এছাড়াও পায়ের গোড়ালিতে হচ্ছে আমাদের কবজা অস্থিসন্ধি দেখা যায়। তাহলে কবজা অস্থিসন্ধি একটা উত্তল অংশের মধ্যে একটা অবতল অংশ থাকে, দেখতে পুরো কবজার মতো হয়, 180 ডিগ্রি ঘুরতে পারে এবং যে কোনো একই দিকে ঘুরতে পারে। কোথায় কোথায় দেখা যায়? তার কনুইতে, হাঁটুতে এবং পায়ের গোড়ালিতে। কনুইতে কোন কোন হাড়? হিউমেরাস, রেডিয়াস, আলনা। হাঁটুতে ফিমার, টিবিয়া, ফিবুলা। হয়েছে। এবার আমরা চলে যাই 2 নম্বর অস্থিসন্ধি। 2 নম্বর অস্থিসন্ধি হচ্ছে বল ও সকেট অস্থিসন্ধি। বল ও সকেট। 2 নম্বর অস্থিসন্ধি সাইনোভিয়াল, এটা হচ্ছে বল ও সকেট অস্থিসন্ধি। বল ও সকেট অস্থিসন্ধি দেখো, এর নামের মধ্যে আছে। নামের মধ্যে কি? এর হচ্ছে একটা অস্থি গহ্বর দেখা যায় সকেটের মতো, আর একটা অস্থির মাথা থাকে একদম বলের মতো। ধরো একটা সকেটের মতো গহ্বর আছে, আর একটা এরকম মাথা আছে এর মধ্যে প্রবেশ করানো। বোঝা গেল? এটা হচ্ছে বল ও সকেট। এটা হচ্ছে সকেট, একটা অস্থির শেষ প্রান্তে গহ্বর সৃষ্টি হবে, আর একটা অস্থির মাথায় গোলাকার বল সৃষ্টি হবে। এই বলটা আছে এই গহ্বরের মধ্যে থাকবে। এতে সুবিধা কি? এতে হচ্ছে এই বল এবং সকেট অস্থিসন্ধি 360 ডিগ্রি ঘুরতে পারে, যে কোনো দিকে ঘুরতে পারে। কত ডিগ্রি ঘুরতে পারে? 360 ডিগ্রি, যে কোনো দিকে। স্যার কোথায় আছে যে পুরো ঘুরতে পারে? আমাদের কাঁধে আছে। আমাদের হাতটা দেখো, কাঁধে আমি পুরো একদম 360 ডিগ্রি ঘোরাতে পারছি তো? পুরো কত ডিগ্রি ঘোরাতে পারছি? 360 ডিগ্রি। কিন্তু দেখো কোন দিকে ঘোরাতে পারছি? এদিক থেকে এদিকে আসছে, এদিকে মুড়ে দিলে কি যাবে? হাতটা ভেঙে যাবে। তো বল ও সকেট সন্ধিতে হচ্ছে অস্থিদ্বয় সব থেকে বেশি সচল থাকে। সব থেকে বেশি সচল থাকে কোন অস্থিসন্ধিতে? বল ও সকেট অস্থিসন্ধিতে। এতে হচ্ছে একটি অস্থির গহ্বরে অপর অস্থির গোলাকার যে মস্তক, সেটা হচ্ছে সুরক্ষিত থাকে। একটার গহ্বর, অপরটার গোলাকার মস্তক কি থাকে? সুরক্ষিত থাকে, যার ফলে সেটা 360 ডিগ্রি প্রায় ঘুরতে পারে। তার কোথায় দেখা যায়? এটা হচ্ছে মূল জিনিস। কোথায় দেখা যায় বল ও সকেট অস্থিসন্ধি? 1 নম্বরে লিখো কাঁধে। কাঁধের যে অস্থিসন্ধি সেটা হচ্ছে বল ও সকেট। এবার দেখো কাঁধ মানে এখানে, তো একটা হাড় এখানে আমরা পড়ে দিলাম যে এখান থেকে এইটা আছে, তো এই হাড়টার নাম কি বলেছিলাম? হিউমেরাস। তাহলে একটা হাড় তো আছে হিউমেরাস। হিউমেরাস একটা হাড় তো আছে কাঁধের অস্থিসন্ধি, হিউমেরাস। আর একটা কি? আর একটা দেখো, এই যে আমাদের পিঠের দিকে যে একটা ত্রিকোণাকার হাড় থাকে, এই পিঠের দিকে একটা ত্রিকোণাকার হাড় থাকে কাঁধের ঠিক পিছনে, এর নাম হচ্ছে স্ক্যাপুলা। এই হিউমেরাস আর স্ক্যাপুলা মিলে কাঁধের মধ্যে বল ও সকেট অস্থিসন্ধি গঠন করে। কোন দুটো হাড় মিলে? হিউমেরাস ও স্ক্যাপুলা। হিউমেরাস এবং স্ক্যাপুলা। বুঝা গেল? তাহলে হিউমেরাস এবং স্ক্যাপুলা মিলে কি করে? কাঁধে বল ও সকেট অস্থিসন্ধি গঠন করে। বল ও সকেট মানে কি? একটা গহ্বরের মতো থাকবে সকেট, তার ভিতরে একটা হাড়ের মস্তক যে বলের মতো হবে, সে হচ্ছে তার মধ্যে থাকবে। হয়েছে স্যার। আর কোথায় দেখা যায়? আমাদের কোমরে দেখা যায়। কোমর তাকে বলা হয় উরুসন্ধি। কোমর বা উরুসন্ধি যাকে বলা হচ্ছে। এখানে আবার কোন দুটো হাড়? একটা হাড়ের নাম তো আমরা জানি, এই দেখো পা থেকে যে হাড়টা আছে এর নাম কি? ফিমার, যেটাকে বলা হয় সব থেকে দীর্ঘতম হাড় মানব দেহের, ফিমার।
এবার ফিমারটা কোমরের একটা হাড়ের মধ্যে আছে, তার নাম হচ্ছে ইলিয়াম। কোমরে এখানে একটা হাড় আছে, তার নাম হচ্ছে ইলিয়াম। তো ইলিয়াম এবং ফিমার, ইলিয়াম ও ফিমার এই দুটি হাড় মিলে কি করে, কোমরে বা উরুসন্ধিতে হচ্ছে বল ও সকেট অস্থিসন্ধি গঠন করে। তাহলে বল ও সকেট কোথায় দেখা যায় স্যার? একটা আছে কাঁধে, একটা আছে কোমরে। কাঁধে কি দেখা যায় স্যার? হিউমেরাস আর স্ক্যাপুলার মধ্যে, হিউমেরাস স্ক্যাপুলা। আর কোমরে হচ্ছে ফিমার আর হচ্ছে ইলিয়ামের মধ্যে। এটা বল ও সকেট। আর কবজা অস্থিসন্ধি কোথায় ছিল? কনুইতে। কি কি ছিল? হিউমেরাস, রেডিয়াস, আলনা। আর ছিল হাঁটুতে ফিমার, প্যাটেলা, আর কি ছিল? টিবিয়া। হ্যাঁ, ফিমার, টিবিয়া, ফিবুলাতে ছিল হচ্ছে হাঁটুতে। বোঝা গেল? এই রকম ভাবে আমাদের মানুষের পুরো কঙ্কাল তন্ত্রে প্রায় 70টির মতো সচল অস্থিসন্ধি আছে। কতগুলো আছে? মানব দেহে প্রায় 70টি সচল অস্থিসন্ধি আছে আমাদের পুরো মানব দেহে। বুঝা গেল? কতগুলো আছে? 70টি পুরো হচ্ছে সচল অস্থিসন্ধি আছে। এবারে দেখো কঙ্কাল পেশি বা হচ্ছে স্কেলিটাল মাসেল। কঙ্কাল পেশি কাকে বলা হয়? না, কঙ্কাল মানে কি? অস্থি। তো কঙ্কাল বা অস্থির সঙ্গে তো পেশি যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? অস্থির সঙ্গে পেশি, টেন্ডন দ্বারা। অস্থির সঙ্গে অস্থি যুক্ত থাকে লিগামেন্ট দ্বারা, আর অস্থির সঙ্গে যুক্ত থাকে টেন্ডন দ্বারা। তো কঙ্কাল পেশি কি? না, যে সমস্ত পেশি কঙ্কাল বা অস্থির সঙ্গে যুক্ত থাকে, যে সমস্ত পেশি কঙ্কাল বা অস্থির সঙ্গে যুক্ত থাকে তাদের বলা হয়, কি বলা হয়? কঙ্কাল পেশি। হয়েছে? তো এই কঙ্কাল পেশি হচ্ছে মানুষের যেমন গমনেও ভূমিকা থাকে, তেমনি অস্থি সঞ্চালনেও কঙ্কাল পেশির ভূমিকা আছে। তাহলে কঙ্কাল পেশির দু জায়গায় ভূমিকা আছে। মানুষের গমনেও সাহায্য করে কঙ্কাল পেশি, আর অস্থি সঞ্চালন, অস্থি সঞ্চালন বোঝাতো কাছের দিকে নিয়ে আসা, দূরের দিকে নিয়ে যাওয়া, ঘোরা। হয়েছে? তো অস্থি সঞ্চালন মানে এক জায়গায় বসে থেকে হচ্ছে তোমার অস্থি সঞ্চালনেও ভূমিকা আছে কার? কঙ্কাল পেশি। বুঝা গেল? এবার প্রথম হচ্ছে আমরা দেখে নেই যে মানুষের গমনে কিভাবে কঙ্কাল পেশি সহায়তা করে। কিসে? মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা। হেডিং দিয়ে দাও, মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা। মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা। আগের ক্লাসে আমরা দেখেছি মানুষ কিভাবে তার গমন পদ্ধতিটি সম্পন্ন করে। আজকে দেখি মানুষের গমনে কঙ্কাল পেশি কিভাবে সহায়তা করে। তো মানুষের কি ধরনের গমন দেখা যায়? মানুষ তার দুটা পায়ের সাহায্যে তার গমন সম্পন্ন করে। তো মানুষের হচ্ছে তাই দ্বিপদ গমন দেখা যায়। তো মানুষের গমনে প্রথমে কি হয়? প্রথমে হচ্ছে স্যার মানুষের পায়ের যে গোড়ালিটা প্রথম হচ্ছে ওপরের দিকে উত্থিত হয়। তো এই গোড়ালিটাকে উপরের দিকে তুলতে এক ধরনের পেশি সাহায্য করে। কোন পেশি? তার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস। গ্যাস্ট্রোকনেমিয়াস তার নাম। তাহলে এক নম্বর পেশির নাম কি বলা হলো? নামটা ভালো করে মনে রাখবে, গ্যাস্ট্রোকনেমিয়াস। স্যার এই পেশি কি কাজ করে? এই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশির সংকোচন হলে মানুষের গোড়ালি উপরের দিকে উত্থিত হয় এবং গমনটা শুরু হয়। বোঝা গেল? তাহলে এই পেশির যখন সংকোচন, যখন কি হবে? গোড়ালি উপরের দিকে উত্থিত হবে। গোড়ালি উপরের দিকে উত্থিত হবে। কোন পেশির সংকোচনে? গ্যাস্ট্রোকনেমিয়াস নামক কঙ্কাল পেশির সংকোচনে মানুষের গোড়ালি প্রথম কি হয়? উপরের দিকে ওঠে। তারপরে কি হয়? স্যার মানুষের গোড়ালি উপরের দিকে ওঠার পরে
পায়ের যে সম্মুখ ভাগটা আছে সেটা এবারে ওপর দিকে ওঠে। তো পায়ের সম্মুখ ভাগটাকে ওপর দিকে তোলার জন্য এক ধরনের পেশি দরকার, তার নাম হচ্ছে এক্সটেনসর ডিজিটোরিয়াম। তার নাম কি? তার নাম হচ্ছে এক্সটেনসর। নাম্বার একটু ভালো করে মনে রাখবে, একটু কঠিন নাম, এক্সটেনসর ডিজিটোরিয়াম। স্যার এই পেশি কি কাজ করে না, এই এক্সটেনসর ডিজিটোরিয়াম পেশির সংকোচন হলে মানুষের পায়ের সম্মুখ ভাগ উপরের দিকে উত্থিত হয় বা উত্তোলিত হয়। বোঝা গেল? দেখো, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশির সংকোচনে পায়ের গোড়ালি উপরের দিকে উত্থিত হয়, আর এক্সটেনসর ডিজিটোরিয়াম পেশির সংকোচনে কে উপর দিকে উত্থিত হয়? পায়ের সম্মুখ ভাগ, অর্থাৎ পায়ের সামনের দিক, পায়ের সম্মুখ ভাগ। এক্সটেনসর ডিজিটোরিয়াম পেশির সংকোচনে কি হয়? পায়ের সম্মুখ ভাগ হচ্ছে উপরের দিকে উত্থিত হয়। হয়েছে? এরপরে কি হয় স্যার? এরপরে পুরো পাটা উপরের দিকে উঠে, প্রথমে গোড়ালি, তারপরে পায়ের সম্মুখ ভাগ, তারপরে পুরো পাটা উপরের দিকে উঠে। তো পুরো পা উপরের দিকে বা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আরো একটা পেশি সাহায্য করে, তার নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। বাইসেপস ফিমোরিস হয়েছে, বাইসেপস ফিমোরিস। স্যার এই পেশি কি কাজ করে না, এই পেশির সংকোচনে পা উপরের দিকে উত্তোলিত হয় এবং হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়। কি হয়? পুরো পা বা পা উপরের দিকে এবং সামনের দিকে, পা উপরের দিকে এবং সামনের দিকে উত্তোলিত হয়। তাহলে দেখো, মানুষের যে দ্বিপদ গমন দেখা যায়, সেই দ্বিপদ গমনে তিন ধরনের পেশি অর্থাৎ তিন ধরনের কঙ্কাল পেশির ভূমিকা দেখা যায়। একটা হলো গ্যাস্ট্রোকনেমিয়াস। স্যার এই পেশির সংকোচন হলে পায়ের গোড়ালিটা উপরের দিকে উত্থিত হয় বা উত্তোলিত হয়। তারপরে কি হয় স্যার? এক্সটেনসর ডিজিটোরিয়াম। এই পেশির সংকোচন হলে পায়ের সম্মুখ ভাগ উপরের দিকে উত্তোলিত হয়। তারপরে আসবে কার? বাইসেপস ফিমোরিস। এই পেশির সংকোচন হলে কি হয়? পা উপরের দিকে এবং সামনের দিকে অগ্রসর হয়। তাহলে মানুষের বিপদ গমনে কোন তিনটি কঙ্কাল পেশির ভূমিকা আছে? গ্যাস্ট্রোকনেমিয়াস, এক্সটেনসর ডিজিটোরিয়াম এবং হচ্ছে বাইসেপস ফিমোরিস। বোঝা গেল? কোন তিনটি হলো? গ্যাস্ট্রোকনেমিয়াস, এক্সটেনসর ডিজিটোরিয়াম, বাইসেপস ফিমোরিস। এর সংকোচনে গোড়ালি উপর দিকে উত্থিত হয়, এর সংকোচনে পায়ের সম্মুখভাগ উপর দিকে উত্থিত হয়, আর এর সংকোচনে পুরো পা হচ্ছে উপরের দিকে উত্থিত হয় এবং সামনের দিকে হচ্ছে অগ্রসর হয়। তাহলে মানুষের গমনে কোন তিনটা পেশির ভূমিকা কি কি বলা হলো? গ্যাস্ট্রোকনেমিয়াস, তারপরে এক্সটেনসর ডিজিটোরিয়াম, আর একটা বাইসেপস ফিমোরিস। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশির সংকোচনে গোড়ালি উপরের দিকে উত্থিত হয়, এক্সটেনসর ডিজিটোরিয়াম পেশির সংকোচনে পায়ের সম্মুখভাগ, আরটা কি ছিল? বাইসেপস ফিমোরিস, তার সংকোচনে কি হয়? এরপরে হচ্ছে অস্থি সঞ্চালনে কঙ্কাল পেশির ভূমিকা। কিভাবে হচ্ছে অস্থি সঞ্চালনে কঙ্কাল পেশি সাহায্য করে? প্রথম হচ্ছে ফ্লেকশন প্রক্রিয়া। ফ্লেকশন প্রক্রিয়া কি বলা হচ্ছে? ফ্লেকশন প্রক্রিয়া এবং এই ফ্লেকশন প্রক্রিয়ায় কোন কঙ্কাল পেশি সহায়তা করে? ফ্লেকশন প্রক্রিয়া কি বলছে? যে প্রক্রিয়ায় দুটো অস্থি ভাঁজ হয়ে পরস্পরের কাছাকাছি আসে। বোঝা গেল? যে প্রক্রিয়ায় দুটো অস্থি ভাঁজ হয়ে পরস্পরের কাছাকাছি আসে, এখানে কি হয়? কাছাকাছি আসে। কে আসে?
অস্থিগুলো আসে। ফ্লেক্সনে কি হয়, যে প্রক্রিয়ায় দুটো অস্থি ভাঁজ হয়ে পরস্পরের কাছাকাছি আসে। এমন ধরো এখানে আবার ছিল হিউমেরাস, এখানে ছিল রেডিয়াস, নিচে ছিল আলনা। তো দেখো এই পেশিগুলো, এই অস্থিগুলো পরস্পরের কি হলো, ভাঁজ হয়ে কাছাকাছি হয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে আমার এক ধরনের কঙ্কাল পেশি সহায়তা করছে। তো এই ফ্লেক্সন প্রক্রিয়ায় যে সমস্ত কঙ্কাল পেশি সহায়তা করে তাদের বলা হয় ফ্লেক্সর পেশি। তাদের আমরা কি বলবো, তাদের বলা হলো ফ্লেক্সর পেশি। তাদের আমরা বলবো হচ্ছে ফ্লেক্সর পেশি। তাহলে ফ্লেক্সন প্রক্রিয়ায় যে সমস্ত পেশি সহায়তা করে তাদের আমরা কি বলবো, তাদের বলবো হচ্ছে ফ্লেক্সর পেশি। এমন কোন পেশি আছে, বাইসেপস, এই বাইসেপস। তাহলে একটা ফ্লেক্সর পেশির উদাহরণ কি হবে, বাইসেপস। বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি। বুঝা গেল? তাহলে ফ্লেক্সন কি না, যে প্রক্রিয়ায় দুটো অস্থি ভাঁজ হয়ে কাছাকাছি আসে সেই প্রক্রিয়াকে বলা হয় ফ্লেক্সন। আর এই ফ্লেক্সন প্রক্রিয়ায় যে কঙ্কাল পেশির ভূমিকা থাকে তাকে বলা হয় ফ্লেক্সর পেশি। যেমন কি, যেমন হচ্ছে বাইসেপস। বাইসেপস কি পেশি, ফ্লেক্সর পেশি। তাহলে ফ্লেক্সন কি বোঝা গেল। এরপর আছে এক্সটেনশন। এক্সটেনশন, এক্সটেনশন হচ্ছে ফ্লেক্সনের পুরো বিপরীত প্রক্রিয়া। এক্সটেনশন কি, এই হচ্ছে ফ্লেক্সনের বিপরীত প্রক্রিয়া। তার মানে স্যার আমরা বুঝে নিয়েছি যে এক্সটেনশন মানে কি হবে, অর্থাৎ ভাঁজ হওয়া দুটো অস্থি পরস্পরের থেকে দূরে চলে যাবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় ভাঁজ করা অঙ্গ কি হচ্ছে দূরে সরে যায় বা ভাঁজ হওয়া অস্থি দূরে সরে যায়, সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো, এক্সটেনশন। আর এই এক্সটেনশন প্রক্রিয়া এখানে লিখে যে দূরে সরে যায়, দূরে সরে যায়। আর এই এক্সটেনশন প্রক্রিয়া যে সমস্ত পেশি সহায়তা করে তাদের আমরা কি পেশি বলবো, এক্সটেনসর পেশি। একে কি বলছিলাম, ফ্লেক্সর পেশি, র যোগ হবে, তো এখানেও হবে এক্সটেনসর পেশি। এক্সটেনসর পেশি। স্যার এমন কোন পেশি আছে আমাদের এক্সটেনসর পেশি, এটা হচ্ছে ট্রাইসেপস। এটা হচ্ছে ট্রাইসেপস। বা কোশ্চেনটা এরকম ঘুরিয়েও দিতে পারি যে ট্রাইসেপস পেশির সংকোচন হলে কি হয়। যে ট্রাইসেপস পেশির সংকোচন হলে মানুষের যে হাতের যে দুটো অস্থি আছে, হিউমেরাস আর রেডিয়াস, পরস্পর কি হয়ে যায়, দূরে সরে যায়। আর বাইসেপস পেশির সংকোচন হলে হিউমেরাস আর রেডিয়াস পরস্পরের কাছাকাছি আসে। এরকম বলতে পারি যে বাইসেপস পেশির সংকোচন হলে কি হয় না স্যার, বাইসেপস পেশি হচ্ছে এক প্রকার ফ্লেক্সন পেশি। ফ্লেক্সর পেশি মানে হচ্ছে তার কাজ হচ্ছে দুটো অস্থিকে পরস্পরের কাছাকাছি আনা। তাহলে বাইসেপস পেশির সংকোচন হলে কি হবে, হিউমেরাস আর রেডিয়াস পরস্পরের কাছাকাছি আসবে। আর ট্রাইসেপস পেশির সংকোচন হলে হিউমেরাস রেডিয়াস পরস্পর থেকে কি হয়ে যাবে, দূরে সরে যাবে। বুঝা গেল? তাহলে ফ্লেক্সন হলো, এক্সটেনশন হলো। এরপরে আছে অ্যাবডাকশন। 3 নম্বর অস্থি সঞ্চালন হচ্ছে অ্যাবডাকশন। সেটা আবার কি বলা হচ্ছে, অ্যাবডাকশন কি, অ্যাবডাকশন রয়েছে। অ্যাবডাকশন কি বলছে, এই প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহ অক্ষ থেকে দূরে সরে যায়। কি বলছে, এই প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহ অক্ষ থেকে দূরে সরে যায়। দেহ অক্ষ মানে ধরো তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, তো এই গেছে পুরো তোমার দেহ অক্ষ। এবার তোমার হাতটা ধরো এরকম দূরে সরিয়ে নিয়ে চলে গেলে, হাতটা কি করলে দূরে, বা এই হাতটা ধরো এরকম দূরে সরিয়ে নিয়ে চলে গেলে, তো এটা হচ্ছে আমার অ্যাবডাকশন। অর্থাৎ কোনো অস্থি বা কোনো অঙ্গ বা কোনো পেশি, ধর হাত ধরে একটা অঙ্গ, তো এই অঙ্গটা কি হলো আমাদের পুরো যে দেহ অক্ষ থেকে দূরে সরে গেল।
তাহলে এই প্রক্রিয়া কি? অ্যাবডাকশন। বুঝা গেল? এই প্রক্রিয়া কি? এই প্রক্রিয়াটা কি? এটা কি প্রক্রিয়া? ফ্লেক্সন। এটা এক্সটেনশন আর এটা অ্যাবডাকশন। অর্থাৎ কোনো অঙ্গ বা অস্থি দেহ অক্ষ থেকে দূরে সরে যায়। বুঝা গেল? তাহলে যে সমস্ত পেশি এই অ্যাবডাকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের আমরা কি পেশি বলবো? অ্যাবডাক্টর পেশি বলবো। তাহলে যে সমস্ত পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাদের আমরা বলবো অ্যাবডাক্টর পেশি। যেমন কি আছে? হাতের ডেলটয়েড পেশি। যেমন কি আছে? ডেলটয়েড পেশি। ডেলটয়েড পেশি হচ্ছে আমার অ্যাবডাক্টর পেশি। অর্থাৎ এই পেশির সংকোচন হলে মানুষের যে হাতটি দেহ অক্ষ থেকে দূরে সরে যায়। বোঝা গেল? তাহলে ফ্লেক্সনে কাছাকাছি আসে, এক্সটেনশনে দূরে সরে যায়, আর অ্যাবডাকশনে দেহ অক্ষ থেকে দূরে সরে যায়। এক্সটেনশন ভাঁজ হওয়া অস্থি দূরে সরে যায়, আর অ্যাবডাকশনে দেহ অক্ষ থেকে কোনো অঙ্গ কি হয়ে যায়? দূরে সরে যায়। হয়েছে। এবার এর উল্টা অ্যাডাকশন। অ্যাডাকশন তারা স্যার উল্টো মানে এটা কিছু ছিল দেহ অক্ষ থেকে দূরে সরে যাবে। দেহ অক্ষ থেকে দূরে সরে যায়। তাহলে স্যার এটা স্যার উল্টো মানে যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহ অক্ষের কাছে আসে বা দেহ অক্ষের নিকটবর্তী হয়। বুঝা গেল? তাহলে এখানে কি হবে? এখানে দেহ অক্ষের নিকটবর্তী হয়। দেহ অক্ষের নিকটবর্তী হয়। বুঝা গেল? মানে কি? দেখো, অ্যাবডাকশনে দূরে সরে গেছিল, যে কাছে চলে আসা, এটা অ্যাডাকশন। অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। এটা ফ্লেক্সন, এটা এক্সটেনশন, এটা অ্যাবডাকশন, এটা অ্যাডাকশন। তাহলে যে সমস্ত পেশি এই অ্যাডাকশনে অর্থাৎ কোনো অঙ্গকে দেহ অক্ষের নিকটবর্তী আনতে সহায়তা করে তাদের আমরা কি বলবো? অ্যাডাক্টর পেশি। আগেরটা যেগুলো ছিল অ্যাবডাক্টর পেশি, তাকে আমরা কি বলবো? অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশির উদাহরণ কি হবে? ল্যাটিসিমাস ডোরসি। নাম একটু মনে রাখবে, আর কিছু নেই। ল্যাটিসিমাস ডোরসি। ল্যাটিসিমাস ডোরসি এই পেশির সংকোচন হলে মানুষের হাত দেহ অক্ষের কাছাকাছি আসে। এবং ডেলটয়েড পেশির সংকোচন হলে মানুষের হাত দেহ অক্ষ থেকে দূরে সরে যায়। কারণ স্যার ডেলটয়েড পেশি অ্যাবডাকশন পেশি। অ্যাবডাকশন প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহ অক্ষ থেকে কি হয়? দূরে সরে যায়। আর অ্যাডাকশন পেশির সংকোচন হলে কি হবে? দেহ অক্ষের কাছাকাছি আসবে। যেমন ল্যাটিসিমাস ডোরসি। হয়েছে। এরপরে রোটেশন। স্যার রোটেশন মানে তো আমরা জানি ঘোরা বা আবর্তিত হওয়া। রোটেশন মানে কি? ঘোরা বা আবর্তিত হওয়া। তাহলে রোটেশনে যে সমস্ত পেশি অংশগ্রহণ করবে তাদের আমরা কি বলবো? রোটেটর পেশি। তাহলে 5 নম্বর রোটেশন। হয়েছে। তাহলে রোটেশনে কি হবে না, কোনো অংশ দেহের কোনো অংশ আবর্তিত হচ্ছে। দেহের কোনো অংশ আবর্তিত হচ্ছে, ঘুরে যাচ্ছে, এটা রোটেশন। এবং রোটেশনে যে সমস্ত পেশি অংশগ্রহণ করে তাদের আমরা কি পেশি বলবো? তাদের আমরা বলবো রোটেটর পেশি। তাদের আমরা কি বলবো? রোটেটর। তার যেমন পাইরিফর্মিস পেশি। উদাহরণ কি হবে? পাইরিফর্মিস। পাইরিফর্মিস এই পেশি আমার কি বলছি? রোটেটর পেশি।
যা হচ্ছে মানুষের যে ফিমার, তার ফিমার মানে হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত, তাকে হচ্ছে কোনো আবর্তিত করতে সহায়তা করে। বুঝলে, তুমি তো তুমি তো এখান থেকে এত ডিগ্রিও ঘুরতে পারছো। মানুষের ঘাড় হচ্ছে প্রায় কত ঘুরতে পারে? 180। এবার দেখো তাহলে কি কি পড়া হলো। যার ফ্লেক্সন, যার ফ্লেক্সন মানে কি কাছাকাছি আসা, কে সাহায্য করে? তার বাইসেপস। এক্সটেনশন, তার দূরে সরে যাওয়া, কে সাহায্য করে? ট্রাইসেপস। এবার হচ্ছে অ্যাবডাকশন, দেহ অক্ষ থেকে দূরে সরে যাওয়া, কে সাহায্য করে? ডেলটয়েড পেশি। অ্যাডাকশন, দেহ অক্ষের কাছাকাছি আসা, কে সহায়তা করে? ল্যাটিসিমাস ডোরসি। আর আছে রোটেটর বা রোটেশনে কে সাহায্য করে? রোটেটর পেশি। কি হচ্ছে? সেটা হচ্ছে পাইরিফর্মিস। বুঝা গেল? তাহলে আমাদের কতগুলো অস্থি সঞ্চালন আছে? যার ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন আর হচ্ছে হয়েছে। আমাদের শরীরের দীর্ঘতম অস্থি কোনটা? কোথা থাকে? কোমর থেকে হাঁটু পর্যন্ত। আমাদের মানব দেহের দীর্ঘতম অস্থি, আমাদের মানব দেহের দীর্ঘতম অস্থি এটা কি গো? এটা হচ্ছে ফিমার। এরপরে দেখো আমরা হচ্ছে অস্থি এবং মানবদেহের বিপদ গমন শেষ। এটা হচ্ছে অস্থি এবং পেশি সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জেনে রাখি। যেমন হচ্ছে এটা আমরা পড়ে নিয়েছি যে মানবদেহের দীর্ঘতম অস্থি, মানবদেহের দীর্ঘতম অস্থি কি? ফিমার। থাকে কোথায় পর্যন্ত? কোমর থেকে হচ্ছে পা পর্যন্ত। এরপরে জানতে হবে মানবদেহের ক্ষুদ্রতম অস্থি, এটা হচ্ছে কানের স্টেপিস। কানের মধ্যে এক প্রকার ক্ষুদ্রতম অস্থি থাকে, যেটা হচ্ছে স্টেপিস। কোথায় থাকে? কানে। সেটা হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম অস্থি। এরপরে হচ্ছে পেশি, মানবদেহের দীর্ঘতম পেশি, এটা থাকে হচ্ছে পায়ে, তার নাম হচ্ছে সার্টোরিয়াস। মানবদেহের দীর্ঘতম পেশি কি? সার্টোরিয়াস। থাকে কোথায়? পায়ে। আর হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি, এ হচ্ছে স্টেপিস সংলগ্ন যে পেশি থাকে, এটার নাম হচ্ছে স্টেপেডিয়াস। সেখানে থাকবে স্টেপিস সংলগ্ন। দেখো দীর্ঘতম দুটা পায়ে থাকে, ফিমার আর সার্টোরিয়াস, আর ক্ষুদ্রতম দুটো কানে থাকে, স্টেপিস অস্থি আর পেশি হচ্ছে স্টেপেডিয়াস। এরপর আমাদের জানতে হবে এই যে অস্থি পেশির বৈশিষ্ট্য, মূলত দুটো মূল বৈশিষ্ট্য। অস্থি পেশি মানে কি? আমাদের যে কঙ্কাল পেশিগুলো বলা হচ্ছে, অর্থাৎ অস্থির সংলগ্ন যে পেশিগুলো থাকে। তো কঙ্কাল পেশিগুলো হচ্ছে সরেক পেশি হয়। সরেক মানে কি? এদের যদি আণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় তো এদের হচ্ছে কিছু দাগ দেখা যায় এই পেশিগুলোর মধ্যে, এদেরকে কি বলা হয়? সরেক পেশি। আর হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি মানে কি? তুমি তোমার নিজের ইচ্ছে মতো তাকে হচ্ছে সঞ্চালন করতে পারো এই পেশিগুলো। তাহলে তুমি হচ্ছে এক্সটেনশন করবে, তো নিজের ইচ্ছাই করবে, 1 লাখ নিজে তো আর হাত চলে আসবে স্যার। তাহলে ঐচ্ছিক পেশি আছে মানে অনৈচ্ছিক পেশিও আছে, অর্থাৎ তোমার নিজের ইচ্ছায় সে চলেনি, সে হচ্ছে নিজে থেকেই হচ্ছে কাজ করে। যেমন হচ্ছে আমাদের হৃদপেশি, হৃদপিণ্ডে যে পেশি থাকে, তুমি হৃদপিণ্ডকে কখনো হচ্ছে নিজের ইচ্ছা মতো বন্ধ করতে পারবে না। তো হৃদপেশি যদি নিজের ইচ্ছা মতো চলতো তাহলে মানুষ যে কোনো সময় মারা যেতে পারতো। তো হৃদপেশি হচ্ছে কি পেশি? অনৈচ্ছিক পেশি। আর আমাদের এই যে অস্থি সংলগ্ন পেশিগুলো কি পেশি? এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অর্থাৎ নিজের ইচ্ছায় চলে। বোঝা গেল? ব্যাস, আজকে হচ্ছে এই পর্যন্ত।